আমন্ত্রণ ২১-এর রাতে। আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের সকল অংশীজনের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমাদের আজকের বিষয় কেমন বাংলাদেশ চাই। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে জুমে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আলোচনা যাবার আগে, আজকে আমাদের বিষয় কেমন বাংলাদেশ চাই, এই বিষয়ে আলোচনা যাবার আগে আমি একটি বিষয় তুলে ধরতে চাই। বিভিন্ন গণমাধ্যমের যে খবর বেরিয়েছে, সেই বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যে খবরগুলো পেয়েছি তা হচ্ছে, গতকাল অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেছেন, গুজব, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না। সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন। কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। আমি প্রথমেই হাবিবুর রহমান হাবিবকে দিয়ে শুরু করতে চাই। হাবিব ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি তো। জি, সেনাপ্রধান যে নির্দেশনা দিয়েছেন চলমান পরিস্থিতিতে দেশের, সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আমরা আসলে। আপনাকে ধন্যবাদ। ২১শে রাত এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুইজন আলোচককে আমার শুভেচ্ছা এবং মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং আহতদের অনেকে হয়তো এখন বেঁচে নেই, যে একদিন থাকতে পারে, তাদের সুস্থতা কামনা করে আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। কেমন বাংলাদেশ চাই সে কথা আমি পরে আসি। সেনাপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি যে কথাটা বলতে চাই, ২-৩ দিন ধরে খুব গুজব চলছে এবং ২৬শে মার্চকে নিয়েও গুজব চলছে যে একটা না কিছু একটা হতে পারে, এটা হবে সেটা হবে, নানান কাহিনী, যে কারণে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যেগুলো গুজবে কান আপনারা দিবেন না। নিশ্চয়ই ভিতরে কোনো একটা ঘটনা বা কিছু একটা রটনা যাই হোক না কেন, হঠাৎ করে এতদিন পরে এই কথাগুলি কেন আসবে, বিভিন্ন জন বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। আমাকে অনেকে ফোন করে বলার চেষ্টা করেছে যে ভাই ২৬শে মার্চ একটু দেখে শুনে থাকেন, আমি কি হবে আমি তো কিছু জানি না। এরকম একটা কিছু গুঞ্জন হয়তো শুনতে পাচ্ছে, যে কারণে সেনাপ্রধান এই কথাটা বলেছেন। এখানে একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা রাজনীতিবিদ, এখন যারা রাজনীতিবিদ অথবা সাংবাদিক, আমরা কিন্তু রাজনৈতিক যে কথাবার্তা গুলি, যে ভাষা, যে শিষ্টাচার আর মধ্যে থেকে কথা বলা উচিত, সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের কেউ কেউ বিদেশ থেকে এমন এমন সাংবাদিকের এমন এমন ভাষা ব্যবহার করেন, সেনাপ্রধানকে বলা হচ্ছে হারামজাদা, তারপরে রাষ্ট্রপতিকে বলা হচ্ছে দেশের মধ্যে থেকে কুত্তার বাচ্চা। এই যে যে ভাষাগুলি, আমরা কি এইটা অর্জন করলাম? আমরা কি ২৪শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শত শত শহীদদের আত্মদানের মধ্যে এই ভাষা শিখলাম? যে সেনাপ্রধান সেই সময়, হ্যাঁ হতে পারে জাতিসংঘের পক্ষ থেকে চাপ থাকতে পারে, তাদের উপর নির্ভর থাকতে পারে, সবকিছুর পরও যেটি হলো এই যে তাদের সার্বিক সহায়তা সেই সময় না থাকতো, হ্যাঁ হতে পারতো তারা যদি কথা না শুনতো, জাতিসংঘের কথা না শুনতো, তাকে থেকে তাদের ক্ষতিগ্রস্ত হতে পারতো। তারপরেও তো তারা সেদিন, এই সার্বিক সেনাবাহিনী সেদিন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। আজকে সেই সেনাবাহিনীকে নিয়ে আজকে কিন্তু নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমরা যারা কথা বলতে পারি তারাও বলছে, যার বলা উচিত না তারাও কিন্তু বলছে। নানান ভাবে আমরা কিন্তু এখানে আমরা এই যে বিতর্কে জড়িয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি সেদিন সেদিন তো সরকার শেখ হাসিনা তো পদত্যাগ করেনি, কিন্তু পালায় চলে গেছে। তো পালায় চলে গেলে সে কি পদ দিয়ে যায় ওর কাছে? তার কাছে কি লেখা থাকে পদে কি লেখা আছে? এইটা আবার জানতে চাইলে মতিউর রহমান সাহেব, মানুষ মতিউর রহমান সাহেব রাষ্ট্রপতির সাথে চা চক্করে গিয়ে এক কথা বলে সেটা নিয়ে এক বিভ্রান্ত সৃষ্টি করে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা শুরু করেছিল। এইটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল। বৈষম্যবিরোধী ছাত্ররা বলে, বা সেই সময় যে নতুন দল হয়নি, তারা বলে যে সেনাপ্রধানের পক্ষে রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা জনগণকে বয়কট করার বললো, তাদেরকে বয়কট করে। এই যে সব কথাবার্তা কিছু কিছু মানুষ, কিছু কিছু সাংবাদিক এই বিভ্রান্তি সৃষ্টি করছে
যে সাংবাদিকদের দিকে আমি নজরটা এই জন্য দিচ্ছি, সাংবাদিক বারবার আমি টকশোতে বলতাম, এই আওয়ামী লীগকে ডুবালে সাংবাদিকরা ডুবাবে, এই আওয়ামী লীগকে ডুবালে বুদ্ধিজীবীরা ডুবাবে, যারা জ্ঞানী তারাই ডুবাবে। তা সত্য কথাটা সরকারকে স্মরণ করে দেয় না, যে এই ভুল হচ্ছে সেই ভুল হচ্ছে, সংবাদ লেখা হয় না। কেউ লিখতে গেলে বলো তার সে কলম বন্ধ হয়ে যায়, অত লেখা সাহস পায় না। আজকেও সেই জিনিসটা শুরু হয়েছে। এখন একজন সেনাপ্রধানকে যখন হারামজাদা বলবেন, তখন তার ভিতরে তার প্রতিক্রিয়া হতেই পারে। এখন সেদিন যে হারামজাদা বলছে, তার চেয়ে কিন্তু এই যে হারামজাদা যাকে বলছে তার কিন্তু ভূমিকাটা অনেক বেশি ছিল। যে রাষ্ট্রপতিকে কুকুরের বাচ্চা বলা হচ্ছে, কুত্তার বাচ্চা বলা হচ্ছে, সেই রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগপত্র, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র হাতে না পাওয়া সত্ত্বেও কিন্তু উনি সেদিন বলেছিলেন, দেশ জাতির স্বার্থে বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে আমি নিশ্চিত, এই কথা উনি বলেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে, এরকম একটা কথা বলেন। তাকে পদত্যাগ দাবি করতে কে দিবে? তাকে পদত্যাগ পদত্যাগ করেই না, পালাই চলে গেছে। একটা পলায়নপর সরকারকে নিয়ে সে কি বলছে না বলছে, এইগুলো জানতে গিয়ে, এইগুলো মন্তব্য করতে গিয়ে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা। আমি এই জন্য তীব্রভাবে আমি যারা এই সমস্ত কথাগুলো বলছেন, কুত্তার বাচ্চা, হারামজাদা, শহুরে বাচ্চা, এই সমস্ত থেকে আমাদের সংসদ ফিরে আসতে হবে, এবং সেনাবাহিনীর সঙ্গে অযথা বিতর্কে আমাদের জড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। আজকে কি জি হতে পারে? আমরা জি আজকে আমরা সেনাপ্রধান যেটা হয়ে যায়, আমাদের গণতন্ত্র কোথায় যাবে? আবার আমরা পিছিয়ে যাবো না? এই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমি 26শে মার্চ ধৈর্য ধারণ করে, এখনো মনে করতে বিপদ আমাদের কাটেনি। আমরা যদি এইগুলো নিজেদের ভিতরে কাদা ছোঁয়াছড়ি করি, তাহলে আমার কপালে জি দুঃখ জি আছে। হাবিব ভাই, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আবারও আপনার কাছে আসবো আমরা। আপনি রাজনীতির কথা বলেছেন, সুবচনের কথা বলেছেন। আমি রাজনীতির বিষয় যেহেতু এসেছি, সেহেতু আমি উমামা ফাতেমার কাছে জানতে চাচ্ছি যে রাজনীতির বিষয়টি যেটি আপনি বলছেন যে সুবচন নির্বাসন একটি কথা আমরা অনেক আগে থেকেই জানি, এ বিষয়ে আপনার মতামত কি আসলে? মানে এই জিনিসটা কি এরকম যে 5 আগস্টের পরে রাজনীতির বিষয়টা অনেক বেশি খোলামেলা হয়ে গেছে, সবাই আগের মতো কিছুটা ব্যারিয়ার মেনটেন করে হচ্ছে কথা বলে না, মানে বিষয়টা কি এরকম নাকি? উনি কিছু শব্দ উচ্চারণ করেছেন যেটি আমরা বলতে চাই না, যে শব্দগুলো অনেকেই ব্যবহার করেন, সেই শব্দগুলো ব্যবহার করা উচিত কি অনুচিত? উচিত তো নাই আমাদের কাছে মনে হয়, যেটি যেটি সবার সামনে বলা যায় না। আমি সোহরাব হাসানের কাছে জানতে চাইছি এই বিষয়গুলো নিয়ে আসলে। সেটা প্রধানের বক্তব্য, এবং তিনি সর্বোচ্চ ধৈর্য ধরার কথা বলেছেন, উস্কানিতে কান্না দেওয়ার কথা বলেছেন, এবং তিনি হাদিসেরও উদ্ধৃতি দিয়েছেন যে ধৈর্য ধারণ করার কথা বলেছেন একটি পরিস্থিতিতে। ধন্যবাদ আপনাকে, এবং শুভেচ্ছা হাবিবুর রহমান হাবিব এবং উমামা ফাতেমা। মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, এবং এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিষয়টা দেশের সমস্যা কি? এই দেশটা জনগণের, তো জনগণের সমস্যা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। কে ক্ষমতায় যাবে, কে থাকবে, কে কি করছেন, এটা নিয়েই কিন্তু বিতর্ক। আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল মানুষের মুক্তি, এদেশের জনগণের মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। মানবিক মর্যাদা মানে প্রতিটি মানুষের মর্যাদা, সেটি কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি 54 বছরেও। সামাজিক ন্যায় বিচার তো অনেক দূরের কথা, গণতন্ত্র এসব তো কিন্তু সংবিধানে লেখা আছে, কিন্তু বাস্তবে নেই। ক্ষমতার পট পরিবর্তন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সুতরাং একটা অস্থিরতা ছিল, কিন্তু 7.5 মাস পর সে অস্থিরতা কাটিয়ে ওঠা উচিত। আপনি রাজনৈতিক সুবচন নির্বাসনের কথা বলেছেন, এরকম বিখ্যাত নাটক ছিল, কিন্তু সুবচন আমরা সব ক্ষেত্রেই, আমরা ঘরে বাইরে, এটি যে শুধু সাংবাদিকরা করেছেন না, রাজনীতিকরাও করছেন। যে বক্তৃতা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে আমরা শুনলাম, সেটি কবের বক্তৃতা, আজকের না 5 আগস্টের, সেটি না, কিন্তু এই ভাষায় কথা বলতে পারে সাংবাদিকরাও, বিশেষ করে বাইরে, দেশের বাইরে থেকে যাকেই পছন্দ হলো না তাকে অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় যে গালাগাল করা, আক্রমণ করা, এটি কিসের সভ্য দেশে আছে? মানে ন্যূনতম, অবশ্যই যে অন্যায় করবে তার বিচার হবে, যে পছন্দ না, যে নীতির বাইরে চলে যাবে তাকে সুনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা থাকবে, আবার বিচারও হবে। কিন্তু কাউকে অমর্যাদা করা, কাউকে অসম্মান করা, এবং কোনো প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া, কোনো প্রতিষ্ঠানের সামনে জিয়াফত করা, মানুষকে উস্কে দেওয়া যে অমুক পার্টির নিশ্চিহ্ন করে দেন,
মানে এটি হচ্ছে আমরা একটা নৈরাজ্যকর অবস্থায় আছি, একটা অসভ্য জনপদে আছি, তা তো নয়। বা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে, এই আমাদের স্বাধীনতার পেছনে 30 লক্ষ মানুষের জীবন আছে। তারপর ছাত্র গণ অভ্যুত্থানে অনেকে জীবন দিয়েছেন, অনেকে আহত হয়ে এখনো কাতরাচ্ছে, তাদের নিয়ে কথা বলেন। এমনকি রাজনৈতিক নেতারাও, এই যে সেনাপ্রধান, আমি তো এখানে বলবো যে সেনাপ্রধান যে আহতদের সহযোগিতা করলেন এবং একটা অনুষ্ঠানও দেখলাম, কিন্তু জুলাই ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করা হয়েছিল। এখনো পর্যন্ত কেন পূর্ণ তালিকা হলো না? কেন সবাইকে সহায়তা করা হলো না? শহীদ পরিবারেও আমি তো দেখলাম কয়েকদিন আগে শহীদ আবু সাইদ, তার মা আক্ষেপ করছিলেন, তার পরিবারের পক্ষ থেকে তার ভাই আক্ষেপ করছিলেন, তাদের সঙ্গে কারো যোগাযোগ করা হয়নি, যোগাযোগ করা হয়নি, সহায়তা দেওয়া হয়নি। এমনকি প্রধান উপদেষ্টা সম্পর্কে বলেছেন, তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন, তাদের সহানুভূতির কথা বলেছেন, প্রয়োজন হলে যোগাযোগের কথা বলেছেন, কিন্তু তারা আর পরে সরকারি কোনো দপ্তরে যোগাযোগ করতে পারেনি। এটা তো ভয়াবহ অবস্থা, আমরা শহীদদের প্রতি একটা অবমাননা। এর থেকে বেরিয়ে আসা যায় কি? 5 আগস্টে যে ঐক্য ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সে কারণেই তো জয়ী হয়েছে সরকারের পতন হয়েছে, একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা 7.5 মাসে কতটা এগোলাম, রাজনৈতিক সংস্কৃতিতে বলুন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বলুন, অর্থনীতির ক্ষেত্রে বলুন, যেটা সবচেয়ে ভয়াবহ, যে অর্থনৈতিক বৈষম্য 5 আগস্টের আগে ছিল, সেই বৈষম্য এখনও আছে। যারা তখন অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন 5 আগস্টের আগে, রাজনৈতিক নেতৃত্ব পালিয়ে গেছেন, কিন্তু অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেন, যেসব ব্যবসায়ীরা, তারা কিন্তু এখনও নিয়ন্ত্রণ করছেন এবং তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। জি, আমরা আবার হাবিবুর রহমান হাবিবের কাছে ফিরতে চাই। আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনছেন। একটি কথা যিনি বললেন, সোহরাব হাসান, যে আমরা 7 মাসে আসলে কতটুকু অগ্রগতি আমাদের হয়েছে, আগের যে অবস্থা ছিল সেই সবকিছুই তিনি দেখছেন বা আমরা সবই দেখছি। আপনি কি বলবেন এই বিষয়ে? না, এটা সোহরাব হাসানের সাথে তো আমি অনেকটাই একমত। এবং দেখেন যে আমি আজকের বাস্তবতা বলি, আজকের দিনের কথা বলি, যে আওয়ামী লীগের ওই সময়, বিগত সরকার সময় যে ভিজেপ কার্ড বা এই যে বিভিন্ন নামের যে তালিকা ছিল, তারা তাদের মতো করে লোক দিয়ে, যে পাস যোগ্য না এমন লোকের নামও তারা তালিকাভুক্ত করেছিল, এক বাড়ি থেকে 5-6 জন পর্যন্ত। যার পাওয়ার কথা তাদের নাম তালিকাভুক্ত করেনি, সে যদি আওয়ামী লীগ করতো না। আজকে সেই ঈদের আগে 10 কেজি চাউল দিচ্ছে, ওই তাদেরই দিচ্ছে, ওরাই আছে। অর্থনীতি ওরাই নিয়ন্ত্রণ করতেছে, দেশ ওরাই নিয়ন্ত্রণ করতেছে, প্রশাসন ওরাই চালাচ্ছে। পরিবর্তনটা কি হয়েছে? আমরা কিছু লোক হাউ কাউ করতেছি। আমাদের অর্জনের ভিতরে হয়েছে এইটুকু বিসর্জন, যে আমরা 5ই আগস্টে একটা ঐক্যবদ্ধ ছিলাম, টোটাল জাতি, মানে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট এবং জাতীয় পার্টি বাদে সব মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ছিল। এখন আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়েছে। আমি একরকম বলতেছি, আরেকজন আরেক রকম বলতেছে। আমি বলছি নির্বাচন না হলে পরে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে না, আরেকজন নির্বাচনের কথা বলা যাবে না, মুখে আনা যাবে না, এই নানান কাহিনী এইগুলি চলছে। সোহরাব হাসান অত্যন্ত সুন্দরভাবে কথাটা বলেছেন যে আমরা এগুলো কোথায়, এখন এগুলো তো কোনো আমার দেখতেছি না। আর আমাদের বিভাজন তৈরি হচ্ছে। আমি যেটা আগের বার বলেছি, এই বিভাজন তৈরি হলে আমরা যে কত বড় বিপদের মধ্যে পড়বো আমরা কিন্তু আজ করতে পারছি না। কঠিন বিপদ আমাদেরকে পড়তে হবে। ষড়যন্ত্র চারদিকে একদম, মানে এমন ভাবে 8-7 বেঁধে তারা নেমেছে। তার কারণ আপনি এখনো দেখেন, পার্শ্ববর্তী একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দেশটাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, নানান ভাবে চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রটা আসলে কারা করছে? মানে বারবারই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। কালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা আসলে কারা করছে? না, এটা তো একটা শুধু না, আমরা দেশের ভিতরে ষড়যন্ত্র দেখেন, পার্শ্ববর্তী দেশ এখন আপনার সরকারকে আপনার এখনো তারা সেই পর্যন্ত মেনে নিতে পারেনি, নেয়নি। আর সেনাবাহিনীর নিয়ে আমাদের যে ছাত্রদের সাথে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কি হয়েছে, ডেকে নিয়ে গেছিল, কি হয়েছে না হয়েছে, এই সমস্ত গোপন কথা হোক, যেটা হওয়া উচিত না। তখন সেনাবাহিনী ছাত্রদের ডেকে নিয়ে ক্যান্টনমেন্টে যাবে, একটা দলকে ডেকে নিয়ে যাবে, গিয়ে যদি সত্য কিংবা আমি যাই না, যদি আমি বাংলাদেশ মিডিয়াতে আমি দেখি নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিতে হবে বা দেওয়াতে হবে। এইটা যদি কারো কোনো একটা দলের সঙ্গে যদি বৈঠক করে, সেটা যেমন সঠিক না। আবার সেই বৈঠকে হয়েও থাকে, তাহলে বাইরে এসে যেটা হলো সেটা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। এবং এখানে এক কথা মুখ থেকে বেরোলে, আমি বললাম কালো, আর একজন অতি কালো, আর একজন বলে
পৃথিবীর সবচেয়ে বেশি কালো। তো এইরকম তো হয়। আমি মনে করি এই সমস্ত সময় আমাদের সংযত থাকা দরকার। কারণ এখনো আমরা একটা দেশের রোষানলে পড়ে আছে। আজকে সেই দেশে পতিত সরকারের যারা এমপি ছিল, মন্ত্রী, তারা ইফতার পার্টি করতেছে, যেটা বিভিন্ন জানলাম। তাদের নেতারা কর্মী এক জায়গায় হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, তারা দেশের ভিতরে বিভিন্ন টাকা ছড়িয়ে, তাদের অবৈধ হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা তাদের আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কে দিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করে। কেবল 7 মাস, যাদের তো চিন্তা করে 7 বছরের আগে আওয়ামী লীগের তো চিন্তা করা উচিত না যে এই দেশে রাজনীতি করবো। এক মনের ভিতরে চিন্তা করা স্বপ্ন দেখা উচিত না। যে অন্যায়টা তারা করেছে, যে পাপটা তারা করেছে, দেশকে যেভাবে ধ্বংস করেছে, লুট করেছে, দেশের অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র ধ্বংস করেছে, তারা এখনই তারা আবার ফিরে আসতে চায়। তাদের অনেকে নেতা কর্মীদের দেখি যে একটা আস্ফলন দেখি আবার আমরা আসতেছি, এরপরে আমরা এক একটাকে ধরি, কোথায় দেবো, কি করবো সেটা আমাদের সিদ্ধান্ত আমরা নেব, এরকম তারা হুমকি তারা দিচ্ছে। তো এই জি। মুহূর্তে আমাদের ভিতরে যদি অনৈক্য সৃষ্টি হয়, তাহলে এটা খুবই খারাপ হবে। এই জন্য সেনাবাহিনীর মুখ থেকে এই কথাটা বের হওয়া আমি প্রত্যাশা করি নাই, যে বা আমাদের এই যে যেসব দূরত্ব সৃষ্টি হচ্ছে, আমরা আবার কেউ কেউ সেনাবাহিনীকে আমরা মানে সবক দিচ্ছি যে এটা করা উচিত না, এটা হওয়া উচিত না। এই সব মিলিয়ে এই জায়গা থেকে আমাদের সরিয়ে এসে সামনের দিকে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। সামনের দিকে মানুষের যে কষ্ট, মানুষের জীবনে তো এখনো সেই অর্থনৈতিক পরিবর্তন তো এখনো হয়নি। এখনো যারা চাকরি করতো, যে টিমেরই ছিল সেই টিমেরই আছে। হয়তো শাকসবজির দাম কমেছে এখন উৎপাদনের কারণে বা বর্ষার কারণে, মানে শীতের মৌসুমের কারণে, চাউল বা অন্যান্য জিনিসের দাম কিন্তু কমেনি। মানুষের জনজীবনে কিন্তু আগে সে মানে স্বস্তি ফিরে এসেছে, তেমন কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, এখন রাস্তাঘাটে অবরোধ হচ্ছে না, হরতাল হচ্ছে না, আতঙ্কটা কেটে গিয়েছে। কিন্তু এখনো দেখেন আপনার আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায় করেছে, অত্যাচার করেছে, যারা এমপি মন্ত্রী ছিল, এখনো তারা অনেকে আছে। তো কয়জন ধরা পড়ছে বলেন তো? জি, কয়জন? আমি এই কয়জন? প্রসঙ্গে আবারও আসবো আপনার কাছে। আমি উম্মামা ফাতেমার কাছে আমি জানতে চাইছি একটি আরেকটি অন্য প্রসঙ্গ, যে রাজনীতির বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে গতকাল আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা হামলার শিকার হয়েছেন এবং তারা বিএনপিকে দায়ী করছেন। আসলে এই যে রেশারেশির রাজনীতি, এইটা আসলে বন্ধ হবে কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সম্ভবত গত প্রশ্নটার উত্তর দিতে পারিনি। তো এখানে ধরেন আমাদের তো গত 15 বছরে বাংলাদেশের যদি ওভারঅল পলিটিক্যাল সিনারিও আমরা একটু যাচাই করি মোটা দাগে, জনগণের যে রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার যে একটা প্রসেস থাকে, এটা কিন্তু আসলে গত 15 বছর বন্ধ ছিল এক অর্থে। আমরা যারা দেখা যাচ্ছে আমাদের বয়স কত ছিল, 8 বছর 9 বছর, আমাদের থেকেও ছোট 6 বছর 7 বছর বাচ্চা, যারা হচ্ছে এই অভ্যুত্থানে খুবই প্রমিনেন্ট ভূমিকা পালন করেছে। আপনি যদি আমাদের শৈশব দেখেন, আমাদের কৈশোর দেখেন, মানে আমরা এখন তরুণ, এই যে পর্বটা, প্রত্যেকটা পর্বই কিন্তু আমাদের কেটেছে আওয়ামী লীগের আমলে। এবং আমরা সবসময় উন্নয়নের গাল গল্প শুনেছি, আমাদের বইয়ের পিছনে লেখা থাকতো শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বা শেখ মুজিবের ছবি দেয়া থাকতো। তো এই সবের মধ্যে কিন্তু আমরা ইতিহাসটাকে দেখেছি। আমরা বলা যায় যে দেশের অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্স সব কিছুই আসলে দেখেছি যে আওয়ামী লীগের একটা একক আধিপত্য প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমাদের আসলে কখনো এর বাইরে গিয়ে ভাবার সুযোগটা হয়নি। এখন এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে হুট করে পলিটিক্স অল অন এ সাডেন, এটা একটা ইন্টারেস্টিং টপিক সবার কাছে, যে সবাই এখন কিন্তু পলিটিক্স নিয়ে একটু ঢু মারতে চায়, রাজনীতি নিয়ে কিছুটা, রাজনীতি কী হচ্ছে এটা জানতে চায়, তরুণ যে রাজনৈতিক দল এসেছে তাদের কী ধরনের অ্যাক্টিভিটি সেটা জানতে চায়। তার মানে কিন্তু আমাদের সবার ক্ষেত্রে বলা যায় যে থাকে না, একটা প্যান্ডোরাস বক্স যখন খুলে যাচ্ছে তখন কিন্তু এটা রীতিমতো একটা নতুন জিনিস। তো ওই আমি যদিও প্যান্ডোরাস বক্স হচ্ছে ডিজাস্টার নিয়ে আসে, যদিও এটাকে প্যান্ডোরাস বক্স বলা উচিত না, বাট এটা জাস্ট ওই বলা যায় একই সাথে এখানে ওয়ান্ডারও আছে, একই সাথে হচ্ছে এখানে আপনার ডিজাস্টারও রাখবে। কারণ এই দীর্ঘদিন ধরে যখন একটা জলাবদ্ধ একটা পরিস্থিতির মধ্যে থাকে, তার পরবর্তীতে কিন্তু আমাদের সবার মধ্যেই কি পলিটিক্যাল নর্মসের মধ্যে দিয়ে আগাতে হবে, কি পলিটিক্যাল বোঝাপড়ার মধ্যে দিয়ে আগাতে হবে, এই ভিত্তিতে আসলে রাজনীতিটাকে ইয়ে করে ফেলতে চাওয়া, সাইজড আপ করে ফেলতে চাওয়ার যে একটা দ্রুত প্রবণতা, সেটা আসলে তরুণদের জন্য আসলে খুব বেশি ফ্রুটফুল হবে না আর কি। কারণ তরুণরা নিজেরাই তো এই পরিবেশটার মধ্যে নতুন, বরং এটা একটা সবার মধ্যে একটা বোঝাপড়া হবে, সবার মধ্যে সংঘর্ষ হবে, এবং আস্তে আস্তে কিন্তু এখানে একটা পরিবর্তন আসবে। তবে আমি যেটা এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করতে চাই যে আমাদের
বাংলাদেশের পলিটিক্সে তো এখন ফেসবুকের ভূমিকাটা অনেক প্রবল, এবং ফেসবুকে তো বাংলাদেশে আপামর জনতারই একটা অংশগ্রহণ আছে, এবং সবাই কিন্তু তার মতো করে আসলে মানে তার মতো করে কিন্তু আসলে সে নেতাকে দেখছে, এবং সকলের চিন্তা আপনি কখনো একভাবে পাবেন না, এক জায়গায় এনে জড়ো করাটা এটা খুবই টাফ। আওয়ামী লীগ এটা বা আওয়ামী লীগের এগেনস্টে অভ্যুত্থানে এই চিন্তাটা জড়ো হয়েছিল, কারণ আওয়ামী লীগের এগেনস্টে সবারই, সকল জনগণেরই কিন্তু একটা বঞ্চনার ইতিহাস আছে। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই যে 18 কোটি মানুষ, তাদের কিন্তু চিন্তা, তাদের এক জায়গায় থাকার যে বিভিন্ন সুতা, এগুলো কিন্তু আসলে মানে কিছুটা ভঙ্গুর হয়েছে। এবং এগুলো আমরা যদি ফেসবুক অ্যাক্টিভিটিসের মধ্যে দেখি মানুষের, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে মানুষ আসলে খুবই অস্থির একটা পরিস্থিতির মধ্যে আছে, এবং সবাই কিন্তু যার যার মতো করেই পারসিভ করার চেষ্টা করছে। আর যেটা আপনি বলছেন যে গতকালকে যে হামলাটা হলো, আমরা তো গত 7 মাসের যদি বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন দেখি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা আমরা বলি অনেকে, কোট আনকোট অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটা আবার অনেক সময় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্যারালালও শুনে মনে হয় যে একটা রেটোরিক, জাস্ট রেটোরিক। তো কি মানে এই যে আমরা একটা এত বিশাল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হচ্ছে একটা নতুন বাংলাদেশে আমরা আসলে উপনীত হলাম, এবং এই যে আমাদের যে অভ্যুত্থানের যে ওয়েভটা, এটা কিন্তু অনেক সুদূর প্রসারী। সেটা আমরা ভারতে ওই ওয়েভটা দেখেছি, রিসেন্ট সার্বিয়াতে একটা বিশাল আন্দোলন হচ্ছে, ছাত্র গণ অভ্যুত্থান হচ্ছে, সেখানেও কিন্তু আমরা বাংলাদেশের কথা কিন্তু তারা বলছে যে বাংলাদেশের ছাত্রদের যে অভ্যুত্থান, সেটা দ্বারা আসলে তারা কতটা অনুপ্রাণিত। এবং মানে এই যে আমাদের যে অভ্যুত্থান, সেটাতে একটা বিশাল সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিল। স্বাভাবিকভাবে এই যে রাজনৈতিক পরিমণ্ডলটা, সেটা কিন্তু এখনো এই পরিবর্তনটার জন্য কোনোভাবে প্রস্তুত না, যেটার প্রতিফলন কিন্তু আমরা সার্বিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং গতকালকে আমাদের তো এটাই এক্সপেকটেশন ছিল, অ্যাটলিস্ট 5th আগস্টের পরে আমাদের এটাই এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশে ওই একই মারামারি, হানাহানি, দেখলে কথা পছন্দ না হলে মেরে দেওয়া, অপোজিশন হলে রাস্তায় গিয়ে মেরে দেওয়া, এই মারামারি হানাহানি পলিটিক্স হয়তো বাংলাদেশে আর ফেরত আসবে না। সবাই রিথিং করবে একবার আরেকজনের গায়ে হাত তোলার আগে। কিন্তু আমরা যদি 5 আগস্টের পরে প্রথম 3-4 মাস কিন্তু এটা হয়নি, বাট জানুয়ারি মাস থেকে দেখেছি যে ড্রাস্টিক্যালি কিন্তু আবার এখানে মানে আপনার এই মারামারি বলি, হানাহানি করা, স্থানীয় পর্যায়ে হচ্ছে যে মারধর করা, এই ঘটনাগুলো কিন্তু অনবরত বাড়ছে। তো আমরা যদি এই বিষয়গুলো সম্মিলিতভাবে প্রোটেস্ট করতে না পারি যে আসলে আমাদের পলিটিক্যাল নর্মসটা কী হবে, আমাদের পলিটিক্যাল কালচারটা আসলে কী হবে। আমরা কিন্তু পলিটিক্যাল কালচারটাকে কোশ্চেন করতে চেয়েছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। একদম শুরুর দিকে আমরা কিন্তু চেয়েছিলাম বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর কালচারটা কী হবে, এটা তো শেপ আপ করাটা দরকার, এই কথাটা আমরা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু যখনই আমরা পলিটিক্যাল কালচারের কথা বলেছি, তখনই আমাদেরকে রীতিমতো উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে পলিটিক্যাল কালচার পলিটিক্যাল পার্টি ডিসাইড করবে, ইউ আর নো ওয়ান টু ডিসাইড। এভাবে করে হচ্ছে আমাদেরকে রীতিমতো ভিলিফাই করার চেষ্টা করা। কিন্তু এখানে পলিটিক্যাল কালচার তো এখানে জনগণেরও একটা বিষয়, রাজনীতি তো জনগণের বিষয়, এটা তো শুধুমাত্র কিছু রাজনীতি তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সম্পত্তি না। তো এখানে পলিটিক্যাল নর্মসগুলো চেঞ্জ করা, যে 5th আগস্টের পরে আমাদের দেয়ালগুলোতে কী ধরনের গ্রাফিতি ছিল, আমাদের ছাত্রদের কী ধরনের কথা ছিল, এটার ভিত্তিতে আমাদের আসলে ভবিষ্যৎটাকে ডিসাইড করা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি মনে করা হয় যে আগের বন্দোবস্তের মধ্যে দিয়ে হচ্ছে যে আমাদের পলিটিক্সটাকে আমরা শেপ আপ করতে চাইবো, তাহলে আজকে হোক কালকে হোক এটা কখনো কখনো ফেল করবে। এবং যারাই এই ধরনের রাজনৈতিক বাসনা নিয়ে যে অপোজিশন হলেই তার উপর হামলা করে এবং যে কোনোভাবে মেরে কেটে এখানে পলিটিক্সটা এস্টাবলিশ করতে হবে বা ক্ষমতায় আসতে হবে, এই বাসনা নিয়ে আসলে বাংলাদেশে খুব বেশি দিন আসলে পলিটিক্সটা করা যাবে না। কারণ এই তরুণরাই যারা এখন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, ওরা কিন্তু এই আন্দোলনে ছিল, ওরা দেখেছে, এবং ওরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। তো এই জায়গাটাকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। জি, আমি যে প্রশ্নটি আপনাকে হয়তো সবসময় মুখোমুখি হতে হয় যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন, এবং যখন পরবর্তীতে নতুন রাজনৈতিক দল গঠন হলো, জাতীয় নাগরিক পার্টি, তখন আপনি কেন সেই দলে যোগ দেননি? আমার পার্সপেক্টিভ হচ্ছে আমি রাজনীতি দলে যাব কোনো না কোনো সময়, বাট নট রাইট নাও। আমি সময়টাকে উপযুক্ত সময় মনে করিনি। আরেকটা হচ্ছে রাজনৈতিক দল হওয়াটা এখানে ছাত্রদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ছিল। ছাত্ররা যারা হচ্ছে এখানে নতুন দলের সাথে যুক্ত হয়েছে, তারা ওই জরুরতটা অনুভব করেই কিন্তু সেখানে গিয়েছেন, তাদের প্রতি আমি সাধুবাদ জানাই।
তবে আমি যেটা ইনার ফিলিংস আমি যেটা সবসময় কাজ করেছে যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা আছে তার কিন্তু কাজ করার স্কোপটাও আছে, অনেক নিউট্রাল এসপেক্ট থেকে কিন্তু এই প্ল্যাটফর্মটার কাজ করার সুযোগ আছে। এখন যেটা আমি একটু আগে আপনাকে বললাম খুবই র্যাডিক্যাল একটা কথা যে পলিটিক্যাল কালচারটা আসলে বাংলাদেশে কেমন হবে, এটা তো পলিটিক্যাল কালচারগুলো তো শুধুমাত্র পলিটিক্যাল পার্টির বৈঠকে ডিসিশন হবে এমন তো না। পলিটিক্যাল কালচার একটা সার্বিক পরিবর্তনের ব্যাপার। তো এই সার্বিক পরিবর্তনগুলো কোন নিউট্রাল গ্রাউন্ডের উপর হবে, এটা তো একটা কথা। এই পাটাতনটা তৈরি করার মতো অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে পাটাতনটা তৈরি করার মতো ন্যায্যতা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছে। এবং এছাড়াও আমাদের জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে নিয়ে যেভাবে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কথা বলে যেতে পারবে, বাকিরা তাদের পলিটিক্যাল পারপাসেই কিন্তু এই জায়গাতে ইনভেস্টেড থাকতে পারবে না। তো আমরা চাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা এখানে সর্বোচ্চ এখানে জায়গায় থাকুক। আর আমার জায়গা থেকে আমি এখনো ছাত্র আছি, আমার শিক্ষা জীবন শেষ হলে আমি শিক্ষা জীবন শেষ করে পলিটিক্সে মুভ করার ব্যাপারে আগ্রহী থাকতাম। আর আমি যেহেতু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আমি আমার ছাত্র রাজনীতির বিষয়ে মোর ফোকাসড। জি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আরেকটি কথা, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছিলেন। আমরা গতকালই দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির একজন সিনিয়র শীর্ষ নেতা আর কি, সার্জিস আলম, যিনি গতকাল পঞ্চগড়ে শোডাউন করেছেন গাড়ি বহর নিয়ে বিশাল, সেটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গে আমি পরে আসবো, আমাকে একটু বিরতি দিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির একটি বিষয় বলছিলাম, যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য আজকের এই বাংলাদেশের আজকের পরিস্থিতি, সেখানে যিনি বলছেন যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের, তিনি কিন্তু দেখা গেল যে তিনি সেই সংস্কৃতিটা মানছেন না, তিনি সেই পুরাতন যে ধারাটা আমরা দেখেছি আগেও অনেকবার, সেই একই কাজ তিনি আবারও করলেন। আসলে সংস্কৃতি তো একদিনে তৈরিও হয় না, একদিনে রাতারাতি পরিবর্তনও হয় না। এই জন্য দীর্ঘ অনুশীলন দরকার, চর্চা দরকার, বোঝাপড়া দরকার, অন্যকে সহিষ্ণুতা শেখা দরকার। কারণ পৃথিবীর প্রতিটি মানুষেরই আলাদা মত আছে, আলাদা চিন্তা আছে। এই চিন্তার সমন্বয় করেই কিন্তু একটি রাজনৈতিক দল গড়ে ওঠে, একটি কাঠামো গড়ে ওঠে। এখন সেখানে যেটি উমামাও বললেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি, যারা ক্ষমতায় থাকে তারাই সব নিয়ন্ত্রণ করে, এটি চলে আসছে। দলের যিনি প্রধান তিনিই ঠিক করেন সব কিছু হবে। এর থেকে একটা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক অনুশীলন, সেটা আমরা আশা করছিলাম নতুন রাজনৈতিক দলগুলো এটা করবে, নতুন বন্দোবস্ত। কিন্তু নতুন দলটি যেভাবে এনসিপি যে প্রক্রিয়ায় গঠিত হলো, সেটা পুরনো ধারাই মনে হচ্ছে। যদিও তাদের দলে কি বলে সভাপতি, সাধারণ সম্পাদক এরকম নেই, সমন্বয়ক বা আহ্বায়ক, এরাই একটা সমন্বিত নেতৃত্বের একটা কাঠামো দেওয়ার চেষ্টা আছে। কিন্তু কার্যক্রমে সেটা খুব গণতান্ত্রিক মনে হয় না। এখন পর্যন্ত দল গঠন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা একটু গঠনতন্ত্র কিন্তু দেশবাসীকে দেয়নি। সাধারণত দল হওয়ার আগেই কিন্তু গঠনতন্ত্র হওয়ার কথা, কমিটি হওয়ার আগে। এখানে কমিটি হয়েছে কিন্তু গঠনতন্ত্র হয়নি। আমি মনে করি এটা একটা দুর্বলতা। দ্বিতীয় হচ্ছে যে দল গঠন হওয়ার পর তাদের যোগাযোগ, সংযোগ, আর্থিক সহায়তা ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে। আমি মনে করি তারা যদি সত্যি সত্যি নতুন রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে চান, নতুন ধারা আনতে চান, তাহলে তাদের উচিত প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া। এই যে শতাধিক গাড়ি বহর নিয়ে যে তারা প্রতিটা জবাব দেওয়া। এখন কথা হচ্ছে যে তার মানে হচ্ছে আবার তারাও পুরনো ধারায় যাচ্ছে। এবং শক্তি, এই যে হাতিয়ার ঘটনা, সেখানে একই রকম, যে কে শক্তি দেখাতে পারবে। হান্নান মাসুদ হয়তো আগামী নির্বাচনের প্রার্থী হতে চান, তো সুতরাং সেখানে বিএনপির নেতৃত্ব আছে, তাদের নেতা আছে, তাদেরও সম্ভাব্য প্রার্থী আছে। আমাদের রাজনীতিটা হয়ে গেছে কি যত মানে এমপি কেন্দ্রিক,
জাতীয় সংসদ কেন্দ্রিক, জাতীয় সংসদে কে প্রার্থী হবেন। আপনি দেখবেন যে কোনো দলে, আওয়ামী লীগ, বিএনপি, সব দলই, মানে আমি পুরানো কথা বলছি, এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, তার রাজনীতিও নেই, যে 300 আসনে কে মনোনয়ন পাবেন এবং কে পাবেন না। যিনি পাবেন তার সবকিছু তার, আর যিনি পেলেন না তার কিছুই নেই। মনোনয়নের সঙ্গে একটা সমর্থক শব্দ হয়ে গেছে বোধহয়, মনোনয়ন বাণিজ্য নামে একটা না, শুধু বাণিজ্য না, এটা দখলবাজি, দখলবাজি। এটি কর্তৃত্ব রাষ্ট্র। আপনি দেখেছেন যে আওয়ামী লীগ আমলে এটা অনেকে, তার আগে বিএনপি আমলেও বা তার আগেও জাতীয় পার্টি আমলে চলছে বহু না, বছর ধরে ওই এমপিকে ধরা হয় তার আসনের রাজা। তিনি যা বলবেন সেটি ইউএনওকে মানতে হবে, তিনি যা বলবেন সেটি ইউনিয়ন কি বলে এই উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মানতে হবে, সবাইকে মানতে হবে, থানা পুলিশ সবাইকে মানতে হবে। এই যে এটাই হচ্ছে গণতন্ত্রের বিপরীত ধারা। এখন এই গণতান্ত্রিক ধারায় নিয়ে আসা বিএনপি চেষ্টা করছে এক ধরনের, যদি বলি 5 আগস্টের পর তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা গণতন্ত্রের বাইরে, যারা জবরদস্তি করেছে, যারা মারামারি করেছে নিজের দলের মধ্যে। কিন্তু এটা তো খুবই উদ্বেগের বিষয় যে বিএনপিতে আমি ডেইলি স্টারে দেখলাম যে 45 জন নেতাকর্মী মারা গেছেন অভ্যন্তরীণ সংঘর্ষে, অভ্যন্তরীণ এবং অন্য দলের সঙ্গেও হতে পারে। মানে 5 আগস্ট থেকে এই মার্চ পর্যন্ত 45 জন। তো এটা তো একটা বিরাট, এখন তো আওয়ামী লীগ নাই, বা পুলিশের গুলিতে মারা গেছে এরকম ঘটনা ঘটেনি। তাহলে এই যে এটাই হচ্ছে সংস্কৃতি। এখন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, সবাইকে আসতে হবে। যদি না আসতে পারি তাহলে পুরনো ধারাই চলবে, নির্বাচন হবে, নির্বাচনের পরে একদল ক্ষমতায় যাবে আর একদল বঞ্চিতই থেকে যাবে। জি, হাবিবুর রহমান হাবিব, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আসলে এই সংস্কৃতি থেকে কিভাবে বের হয়ে আসতে পারবো? আমি ওই হাতিয়ার প্রসঙ্গটি বলতে চাই যে গতকাল একজন মানে শীর্ষ পর্যায়ের একজন সিনিয়র নেতার উপরে হামলা হয়েছে এবং তিনি বলেছেন যে বিএনপির এই হামলার সঙ্গে জড়িত, তারাই হামলা করেছেন। এখানে নানানভাবে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এলাকায় তো প্রাধান্য বিস্তার একটা ব্যাপার আছেই। কেউ নতুন দল করে তারাই এখনই রাষ্ট্রের ক্ষমতা যেতে চায়, সেখানে তাদের হয়তো চাল চলন কথাবার্তা কোন না কোন তারও বিজেপ কার নানান ব্যাপারে আমরা দেখছি সব জায়গাতেই এই সমস্ত কিন্তু শুরু হয়েছে। এখন এখানে সৌরভ ভাই যে কথাটা বললেন যে 700 জন মারা গিয়েছেন, বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে অত লোক মারা যায়নি, পুলিশের দিতে মারা গিয়েছে, আর্মির দিতে মারা গিয়েছে এবং অন্য পক্ষে যারা মারা গেছে। কিন্তু পরিসংখ্যানটা আপনি নেন, বিগত সময় আমরা আওয়ামী লীগের সাথে তুলনা করবো না, আওয়ামী লীগের সময় নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে যত লোক মারা যেত, একবার কংক্রিট একক সিদ্ধান্তের একটা দল থাকা সত্ত্বেও বিএনপি বিচ্ছিন্ন ভাবে দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে ছিল, সেখানে নানান ধরনের সংকট এখানে আসে। তারপর যে পর্যায়ে হওয়ার কথা সেই পর্যায়ে হয়নি, যেটুকু হচ্ছে সেটুকু আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, সেগুলো না হয় এই জন্য আমরা দলের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আর অন্য দলের সাথে, বিশেষ করে নতুন যে দল, তাদের সাথে আমাদের সংঘর্ষে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। হয়তো ওখানে আভ্যন্তরীণ ওখানে এলাকাগত ভাবে কোনো কিছু থাকতে পারে, সেই কারণে হয়তো ওই ঘটনাটা ঘটতে পারে। কারণ তারা নতুন দল করছে, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, তারা আমাদের হুমকিও না। আমাদের মনে করতাম দল আমাদের হুমকি স্বরূপ, তাহলে হয়তো সেখানে আমি করতাম। আমি যেমন আমাদের এলাকার কথা একটু আগে বললাম, যারা বৈষম্য বিরোধী ছাত্র আমার ঈশ্বরদীতে এবং নতুন দল নাগরিক কমিটি যেটা হয়েছে, ওরা আমার কাছে কালকে এসেছিল, অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা আলাপ করলাম। আলাপ করার পর আমার ভাই যে আগামী 27 তারিখে আমার ভাতিজা মারা গেছে, ইফতার মাহফিল আছে, ওরা আমাকে দাওয়াত দিতে এসেছে রাখতে ইফতার মাহফিল, ওদেরও 27 তারিখে পড়ে গেছে। তাই বললাম যে পারলে তুমি এখানে চলে আসো, তো আমাদের ইফতার ওখানে করার আমার কথা বলেছে, এই যে আমাদের সম্পর্ক। তারপরে বললাম তোমাদেরকে সহায়তা লাগবে কিনা, ভাই আপনি করলে তো আমাদের ভালোই হয়। আমি যতটুকু পারলাম তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তোমার দল করো, সুন্দরভাবে এগিয়ে যাও, মানুষ আস্থাটা অর্জন করো। কিন্তু তোমাদের কিছু নেতা, আমি সার্জারির কথাই বললাম, এই যে গাড়ি বহন নিয়ে গেল, এখন গাড়ি বহন নিয়ে যাওয়ার পরে তোমরা যদি আমাদেরকে শিক্ষা দিতে চাও, আমাদেরকে জ্ঞান দিতে চাও, তো সেই জ্ঞান তো আমরা নিতে পারবো না, দেশবাসীতে নিবে না। তোমরা একটা ইফতার পার্টি করলে, সেখানে আমি বললাম 900 টাকা প্লেট, তো বললাম 900 না 9,000 টাকা প্লেট। ইফতার পার্টি 9,000 টাকা প্লেট। তোমরা প্রথমে দল রেজিস্ট্রেশন এখনো হয়নি, নতুন দল, এখন এই যে করলে, টাকাটা কে দিল? এখন এই টাকাটা বিএনপি দেয়নি, এই টাকাটা জামাত দেয়নি, এই টাকাটা যারা
দীর্ঘদিন ধরে এই দেশে আপনার এই সমস্ত টাকা আত্মসাৎ করেছে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে, ব্যাংক চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে। এরা বিভিন্ন ভাবে এই ছাত্রদের ইমেজটা নষ্ট করার জন্য তাদেরকে উস্কে দিচ্ছে। আমি বললাম, এখন আপনার এখান থেকে কথা বলছি আমার বাড়ির থেকে, আমার ঢাকা বাসায় আমি 5 সালে যে বাসায় উঠেছি সেই বাসায় আমি থাকি 6 তলা বাসা, লিফট ছাড়া। আমার ওয়াইফ অসুস্থ, স্ট্রোকের রোগী। আমি এখন ওই বাসায় উঠিয়ার নাম, পায়ে হেঁটে উঠিয়ার নাম। এখন আমি বললাম যে তোমাদের দেশের ছাত্র নেতারা কয়েকদিন থেকে বাসে, আমি এখন বাসে চলি, টেম্পুতে চলি, পায়ে হাঁটি, গাড়ি চলি, মোটরসাইকেল চলি, ওয়ারে চলি, সবকিছুতে আমার কোনোটাতে কোনো ই নাই। আমাকে বাসে যখন আমি যাই বলে, হাইব ভাই মনে হচ্ছে হাইব ভাই কি বাসে চলো নাকি? তাহলে কি হয়েছে ভাই, কি হয়েছে? আমি এই বাসে না চলি, আমি যদি এখন একটা উবার নিয়ে যাই, যে টাকা আমার ভাড়া হবে, ওই টাকাটা আমার এলাকায় গেলে একটা গরিব মানুষ, আমি বাসাতে নামার সঙ্গে 10টা লোক আসে বসতে, 200-100 টাকা দিতে পারলে টাকাটা বাঁচাতে দিয়ে আমি সেখানে এসে এলাকায় কিন্তু দিই। এই যে যে আমাদের চিন্তা চেতনা, ওদেরকে সেই চিন্তা আছে। সবার বাসা পরিবর্তন হয়ে গেছে, সবার গাড়ি পরিবর্তন হয়ে গেছে। 100-200 গাড়ি নিতে কত টাকা লাগে, ইফতার পার্টি করতে কত টাকা লাগে। আমি যখন একটা অন্যায়কারীদের, অবৈধ টাকার মালিক, তারাই তো টাকা দেয়। আপনি কি টাকা দিবেন 5 টাকা? আমি 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 হয়তো সহজে কিছু করতে দিই, আমি ওরকম করবো? এখন সেই টাকা নিয়ে যদি রাজনৈতিক দল করে যদি দেশ সেবার কথা বলা হয়, মানুষ সেটা গ্রহণ করবে। এই জন্য ওদেরকে সতর্ক থাকা উচিত। যেমন বৈষম্য বিরোধী যদি এখন ছাত্র আছে, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্র যেহেতু আছে, এখন দল করার তার সময় আসে নাই। ডক্টর ইউনূস যখন বলেছিলেন যে ছাত্রদের বলেছে তোমরা রাজনৈতিক দল করো, আমি বলেছিলাম তাদের ব্যাকরণ কথা ভুল করলেন। ছাত্র থেকে রাজনীতি করা যায়, রাজনৈতিক দল গঠন করা যায় না, ছাত্র সংগঠন করা যায়। তো আমাদের সব আমাদের তিনি সাথে আছেন, খুব ভালো কথা বলেছেন। এবং এই যে বৈষম্য বিরোধী অবস্থান থেকে একটা যদি নির্দিষ্ট যদি একটা তাদের চেতনা থাকতো যে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো, তার নতুন দল না করে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি সবার যেটা যেটা একটা বিশ্বাস ছিল, আস্থা ছিল, তারা দেশটাকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য ওই যে হিসাবে ব্যবহার করতে পারতো যে না, আপনারা সুস্থভাবে সুন্দরভাবে চালান। যখন তারাই ক্ষমতা তার জন্য যখন উদ্গ্রীব হয়ে গেছে, তারা উঠে পড়ে লেগেছে, নির্বাচন পেছাতে চায়, তাদের রেজিস্ট্রেশন হবে, দল গঠন হবে, দল শক্তিশালী হবে, দল বড় হবে, তারপরে একটা নির্বাচন হবে, এই সমস্ত ভাবনা যখন থাকে তখন এটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেল। ক্ষমতা কেন্দ্রিক দল গঠনের সাথে সাথে যদি ক্ষমতা কেন্দ্রিক চিন্তা ভাবনা করা যায়, সেটা খুব বেশি আগাতে পারে না, যেমন দাসত পারে না। আমি চাই না এই 24-এর গণঅভ্যুত্থানের সাথে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এই জিনিসটা নষ্ট হয়ে যাক বা তাদের ইমেজ নষ্ট হয়ে যায়, এটা আমি চাই না। এবং এখন একটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি 71-এর সাথে 24-কে কোনোভাবে আমি তুলনা করবো না। 71 জি। একটা মহা বিশাল ব্যাপার। এবং আমি 71-এর সাথে 24-এর সাথে আমি 71-এর সাথে 90 তুলনা করবো না। আমি 90 এবং 24 আমরা তুলনা করতে পারি। আমরা জি একটা জি আমরা নির্দিষ্ট একটা শেষ যুদ্ধে পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি উমামা ফাতেমাকে বলতে চাই যে আজকে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আপনারাও বলছেন যে আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার জায়গাটা এখনো হয়নি। আসলে খুব সংক্ষেপে বলবেন যে জি কেমন বাংলাদেশ চান, আসলে আমরা কেমন বাংলাদেশ চাই? এটা তো আসলে অনেক বড় কথা। সংক্ষেপে দেখা যাচ্ছে যে খুব সংক্ষেপে বলাটা কঠিন। আমাদের জুলাই অভ্যুত্থান বলি বা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে কেন আসলে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে? কারণ পুরনো যে একটা ব্যবস্থা থাকে, পুরনো যে একটা মানে সিস্টেম, এটার প্রতি মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়, যেটা পাকিস্তান যেভাবে করে বাংলাদেশের উপর একটা দিনের পর দিন নির্যাতন চাপিয়ে দিয়েছিল, তখন কিন্তু এই 1971 সালের মুক্তিযুদ্ধের যে পাটাতনটা তখন তৈরি হয়। আবার আপনি যদি জুলাই অভ্যুত্থানের দিকে তাকান, 15 বছর ধরে আপনি বাংলাদেশের এমন কোনো অংশ নাই, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী গোষ্ঠী ছাড়া বাকি আপামর জনগণ কিন্তু এখানে বঞ্চিত হয়েছে। যার ফলে এই যে মানুষের যে একটা গণজাগরণ, তখন কিন্তু বহু আকাঙ্ক্ষা যদি এখানে এসে আসলে যুক্ত হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই যখন আমরা বলবো যে ন্যায়ভিত্তিক সমাজটা আসলে কি, একটা সময়ের একটা ন্যায্যতা থাকে। মানে একটা এই যে বর্তমানে ধরেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পলিটিক্যাল ওভারঅল যে পরিবেশ, পলিটিক্যাল যে একটা বোঝাপড়া, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু সমাজের মধ্যে আমরা একটা জিনিসকে ধরে নিচ্ছি, না এটা হচ্ছে আমার একটা এন্ড গোল। আবার হয়তো সামনের দিনে, আজকে থেকে 20 বছর পর, 50 বছর পর
তখন হয়তো দেখা যাবে যে আমাদের পলিটিক্সটাকে আমরা অন্যভাবে চিন্তা করব। তবে আমরা জুলাই অভ্যুত্থানে যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এখানে যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আমাদের দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক প্র্যাকটিস থাকবে এবং আমাদের সমাজ এবং সর্বক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যারা মেধাবী, যারা যোগ্যতা সম্পন্ন মানুষ, তারাই হচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কাজগুলো পাচ্ছে। সোসাইটির মধ্যে একটা মূল্যায়ন আছে, আর রাষ্ট্র সে তার নাগরিককে নাগরিক হিসেবে সবসময় মর্যাদাটা দিচ্ছে। একটা মানে একটা ন্যায়পরায়ণতার শাসন আমরা প্রতি মুহূর্তে দেখছি। তাহলেই আমি মনে করি জুলাই অভ্যুত্থান আমরা বুঝতে পেরেছি। একেবারে শেষ পর্যায়ে খুব 1 মিনিটের মধ্যে সোহরাব হাসান, আপনি যদি বলেন যে কেমন বাংলাদেশ চাই? অর্থনীতি মুক্তির বাংলাদেশ চাই, যার সব নাগরিককে ন্যূনতম যে অধিকার তার সেটি নিশ্চিত করবে প্রতিটি নাগরিকের। দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হবে, যেটা আমরা 54 বছরে পারিনি। আর মানবিক মর্যাদা, প্রতিটি মানুষেরই তার মানবিক মর্যাদা যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতার স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে। আমরা আশা করি 54 বছর, এবং প্রধান উপদেষ্টা যেটা বলছেন ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ করতে পারলেই এই অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? 1 মিনিটে বলবেন। 1 মিনিটে আমি বলতে চাই, সৌরভ ভাই যেটা বললেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে, সাম্যের বাংলাদেশ গড়তে হলে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে, আমি ওইটা চাই। আমরা মিথ্যা কথা বলবো না, অন্যের ভোট আমরা কেড়ে নেব না, আমরা দেশের সম্পদ অবৈধ লুট করে বিদেশ পাচার করব না, আমরা মানুষের অধিকার হরণ করব না। আমরা এই কাজগুলি যদি মোটা থেকে 2-3টা কাজ করতে পারি, তাহলে আমি মনে করি সামনের দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে হানাহানি থাকবে না, যে বাংলাদেশ একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের উপরে হামলা করবে না, যেই সে হোক না কেন। জি, এবং মানুষের সাথে মানুষের ভালোবাসা দিয়েই সামনের দিকে দেশটাকে এগিয়ে নিতে চাই। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যার যার মর্যাদা নিয়ে সেজন্য সামনের দিকে চলতে পারে, নিরাপদে বসবাস করতে পারে। আমরা সবাই সেই বাংলাদেশই দেখতে চাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদেরকে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বললেন। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে আবার রাত 12টায়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।